আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। চলো এবার ভিডিও শুরু করা যাক। আজকে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করব। তো সেশন 3 এর নাম কি দেখো তো? সেশন 3 হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিন্তে নীতিমালা। আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম না যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বলতে কি বোঝায়। তো এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা যাতে কার্যকর হয় সেই জন্য কিছু নীতিমালা থাকা প্রয়োজন, তাই না? তো তোমাদের বইয়ে দেখো এই যে এখানে রিডিং কিছু দেয়া আছে, আমি রিডিংগুলো আর না পড়লাম না। আর এখানে হচ্ছে তথ্য অধিকার আইন। তো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে একটা তথ্য অধিকার সম্পর্কে কিছু একটা আইন আছে, ওই আইনটা তোমাদের বইয়ে দেয়া আছে, এটা ভালো করে দেখে নেবে। আর তথ্য জবাবদিহিতাটা ডিজিটাল মাধ্যম আসার পরে আরও বেশি মানে কার্যকর হয়েছে। ধরো গত যে 2টা সেশনে তোমরা দেখেছিলে না যে এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, বা ভুল হলে আমরা অনলাইনের মাধ্যমেই ফি দিতে পারতেছি, তাই না? তো এই ওয়েবসাইট যদি না থাকতো বা ডিজিটাল মাধ্যম না থাকতো, তাহলে দেখা গেছে যে কিছু অসাধু মানুষ ওই ফিটা কারোর কাছ থেকে বেশি নিত, কারোর কাছ থেকে কম নিত। অথবা আগে যখন পাসপোর্ট ছিল না বা ওয়েবসাইট ছিল না, তখন কিন্তু পাসপোর্টের জন্য আলাদা একটা মানুষ ধরতে হতো না, ওরা হচ্ছে অনেক টাকা নিয়ে নিত বা অনেকের কাছ থেকে অনেকভাবে হেনস্থার শিকার হওয়া লাগতো। তো এখন ডিজিটাল মাধ্যম আসার পরে এবং ওয়েবসাইটে যখন সকল ধরনের তথ্য দেয়া থাকে, তখন ওই যে স্বচ্ছতাটা বা জবাবদিহিতার একটা ক্ষেত্র তৈরি হয়। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমরা যারা জনগণ বা যারা সেবা নিব বিভিন্ন ডিজিটাল মাধ্যম থেকে, তাদের কি হয়েছে, অনেক সুবিধা হয়েছে, তাই না? তো আমি রিডিংটা পড়লাম না, এটা তোমরা পড়ে নিবে। এই যে তথ্য অধিকারের যে আইনটা, আইনে কি কি বিষয় আছে ওইটা এখানে বলা আছে। আবার আরেকটা বিষয় আছে, কোনো একটা ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে কিন্তু সব ধরনের তথ্য প্রকাশ করা যায় না। তো কিছু কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে প্রকাশ করতে হয়। যেমন ওই যে তোমাদের পাসপোর্টের সার্ভিস চার্জ কত বা কতদিন লাগবে, তোমার পাসপোর্টটা কী অবস্থায় আছে, বা এনআইডি কার্ড যদি আবার রিইস্যু করতে চাও তাহলে কত লাগবে, এগুলো কিন্তু মানে ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছে। আবার দেখা গেছে যে তুমি একটা কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের কোনো একটা ওয়েবসাইটে তাদের কিছু ব্যক্তিগত তথ্য থাকে যেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা যায় না। অথবা ধরো তোমার কোনো একটা প্রতিষ্ঠানে তোমার রেজাল্ট দেওয়ার কথা, পরীক্ষা হলো, পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার কথা যে ডেটে, সেই ডেটের আগেই যদি ওয়েবসাইটের রেজাল্ট প্রকাশ করে ফেলে তাহলে সেটা সমস্যা না? তো এই জন্য আমাদের করতে হয় কি, যে কিছু কিছু আমরা সব তথ্য প্রকাশ করতে পারি না, কিছু কিছু তথ্য প্রকাশ করতে পারি আর কিছু কিছু পারি না। তাহলে এখানে তোমাদের আমি রিডিংটা পড়লাম না, ওটা তোমরা পড়ে নিও। এখানে আমরা চকটা এখন পূরণ করব। দেখো নিচে ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি। আচ্ছা, তোমরা এটা নিজে নিজে আগে রিডিংটা পড়বে, তারপর নিজেরা ট্রাই করবে, আর আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা একটু মিলিয়ে নাও। দেখো ছক 3.4 তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয়। তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না তার কয়েকটি পয়েন্ট। আচ্ছা, এখন আমরা দেখি কি করতে পারি। সকল তথ্য অবমুক্তকরণ করা। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য, তবে গোপনীয়তা, নিরাপত্তা, বুদ্ধিভিত্তিক সম্পদ ইত্যাদি ব্যতীত নাগরিকদের জন্য অবমুক্ত করতে পারি। তথ্য প্রদানের সুবিধা বৃদ্ধি করা। প্রতিষ্ঠানের তথ্য প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারি, এই জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। দক্ষ জনবল ও অবকাঠামো প্রণয়ন। প্রতিষ্ঠানের তথ্য প্রদানের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিযুক্ত এবং প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করতে পারি। কি করতে পারি না? গোপনীয় তথ্য প্রকাশ করা। তথ্য অধিকার আইনের 5ম ধারায় বলা হয়েছে যে গোপনীয়তা, নিরাপত্তা, বুদ্ধিবৃত্তিক সম্পদ ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা। তথ্য অধিকার আইনের 7ম ধারায় বলা হয়েছে যে তথ্য প্রদানের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা যাবে না। প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধার প্রদান করা। তথ্য অধিকার আইনের 12 ধারায় বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য তথ্য প্রাপ্তির অধিকার সমান। প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে না। মানে ডিজিটাল মাধ্যমে সকল নাগরিক সমান সুবিধা পাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ছকটা দেখে নিলাম, তোমরা এটা
দেখে নিও। প্রথমে নিজেরা চেষ্টা করবে, তারপরে হচ্ছে এখান থেকে মিলিয়ে নেবে। পরে চলো আমরা আবার বইয়ে চলে যাই। এবার আমরা নিজেদের এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসব যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেই ওয়েবসাইটে কি কি তথ্য ও সেবা প্রদানের সুযোগ রাখা হয়েছে। আচ্ছা দেখো, এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়, এটা হচ্ছে উপজেলা পরিষদ ভবন বা উপজেলার একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো তোমাদের সবার তো এক একজনের উপজেলা এক এক জায়গায়। সবাই কি করবে, ব্রাউজারে যাবে, গিয়ে যার যার উপজেলার নাম লিখবে, লিখে ওইটার উপজেলার ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবে। তোমরা ব্রাউজারে গিয়ে যখন লিখবে তোমার উপজেলার নাম, তখন এটা চলে আসবে। আর ওই ওয়েবসাইটে কি কি তথ্য আছে, কি কি সেবা প্রদানের সুযোগ আছে, এই সব কিছু এখানে দেখা যায়, তাই না? তো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করব, এই ব্রাউজারে গেলাম, আমি গুগল ক্রোমতে গেলাম, তোমরা এখানে যাবে, গিয়ে সবাই সবার উপজেলার নামটা লিখবে। তা আমি এখানে ঢাকা উত্তর সিটি ওয়েবসাইটটাতে যাব, বা তোমরা নিজেদের যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাবে। তো আমরা আচ্ছা আমি ঢাকা দক্ষিণ সিটি ওয়েবসাইটটাতে যাই। তাহলে আমি লিখব তো আমি এখানে লিখি ঢাকা দক্ষিণ সিটি, DH ঢাকা। তোমাদের ইচ্ছা, তোমরা নিজেদের উপজেলা বা যে কোনো উপজেলার নাম তোমরা জানো, ওইটার ওয়েবসাইটের নামটা লিখলে চলে আসবে। তো লিখলাম, ইন্টার দিলাম, দেখো এখানে প্রথমে চলে আসছে। তোমরা কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখবে। হ্যাঁ, এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা যেখানে দেখবে যে .gov.bd, যখন দেখবে যে .gov আছে শেষে, তখন তোমরা বুঝবে এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা ওয়েবসাইটটাতে ঢুকছি। হ্যাঁ, এরপরে দেখো তোমাদের বইয়ের মতো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, তাই না? বইয়ের মধ্যে কি এই যে তোমাদের এরকম একটা উপজেলার ওয়েবসাইট, আর আমরা ঢুকেছি হচ্ছে একটা সিটি কর্পোরেশনের ওয়েবসাইট। তো তোমাদের বইয়ে কি বলেছে, এবার আমরা নিজেদের এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটা ওয়েবসাইট ভিজিট করে দেখে আসবো যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেই ওয়েবসাইটে কি কি তথ্য ও সেবা প্রদানের সুযোগ রাখা হয়েছে। আচ্ছা, কি কি তথ্যের সুযোগ আছে সেটা দেখব। যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ, অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রের তালিকা লিখি। আচ্ছা, কি বলছে এখানে দেখো, প্রথম পেজটা দেখবো ওয়েবসাইটে এবং অন্যান্য লিঙ্কগুলো দেখব, ও যে কোনো একটা সেবা গ্রহণের পেজে যাব আমরা। তাহলে আমরা আবার এখানে চলে আসলাম। দেখো এই যে প্রথমেই যে চলে আসছে ওয়েবসাইটটা, এটাই হচ্ছে প্রথম পেজ, বা এটাকে বলা হয় হোম পেজ। তাহলে প্রথম পেজে কি কি আছে? প্রথম পেজে আছে প্রথমেই এই ওয়েবসাইটটা সম্পর্কে বলতেছে, যে আমাদের সম্পর্কে। এরপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইতিহাস, তারপরে এক নজরে ঢাকা দক্ষিণ সিটি সেবা প্রদানের প্রতিশ্রুতি, এগুলো হচ্ছে এদের স্বচ্ছতা, তাই না? যে এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকলে এই স্বচ্ছতাটা দেখতে পারি, যে জনপ্রতিনিধি কারা আছে, কে মেয়র, স্থায়ী কমিটি এবং এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ। এরপরে দেখো এই যে সেবাসমূহ। আচ্ছা, এই যে সবগুলো এক একটা বাটন দেখছো না, এক একটা মেনু বার, এগুলো হচ্ছে এক একটা তোমাদের এখানে বলেছে যে অন্যান্য লিঙ্ক, এই সবগুলা কিন্তু এক একটা লিঙ্ক। আমরা এইখানে গেলে এই লিঙ্কে চলে যেতে পারবো। এই যে মাননীয় মেয়র, যে আমরা একটা লিঙ্কে ঢুকলাম। হ্যাঁ, এই যে উনি হচ্ছে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র। তো এরপর আমাদের বলেছে যে যে কোনো একটা সেবাতে যাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু সেবা কি কি সেবা এখানে পাওয়া যায়, এই সবগুলো আমাদের বলছে কিন্তু এই খালি ঘরে লিস্ট করার জন্য। তো এই যে সেবাসমূহ এখানে কি কি আছে, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি, নতুন হোল্ডিং নাম্বার, ট্যাক্স প্রদান পদ্ধতি। তাহলে এই সবগুলা হচ্ছে সেবা, দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা। তাহলে আমরা একটা সেবা সমূহতে ঢুকি, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি। যে ট্রেড লাইসেন্স কিভাবে ইস্যু করে এবং নবায়ন করে, এটা দেখো এখানে একদম ডিটেলসে বলে দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের স্বচ্ছতা, তাই না? এবং এইখানে যেভাবে আছে সেভাবেই তো ট্রেড লাইসেন্স করতে হবে। বলতেছে সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি, ট্যাক্স, আনুষঙ্গিক খরচ 3 দিন।
সময় লাগবে 3 দিন, হ্যাঁ? প্রয়োজন হলে 7 দিন। তো এগুলো কিন্তু একটা স্বচ্ছতা, তাই না? তার মানে ডিজিটাল মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের স্বচ্ছতা দেখতে পারি। আচ্ছা, এবার চলো আমরা বলতেছে খালি ঘরটা পূরণ করতে। তো তোমরা এভাবে নিজেদের ওয়েবসাইটে ঢুকবে। ওয়েবসাইটে ঢুকে গিয়ে দেখবে যে কি তোমরা পেয়েছো, হ্যাঁ? ওইগুলা এই খালি ঘরে লিখে নিবে। আর এখন আমি একটা ওয়েবসাইটে ঢুকেছিলাম, ওইখান থেকে আমি কিছু নোট করে রেখেছি তোমাদের জন্য, এগুলো একটু মিলিয়ে নাও। দেখো, ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য বা স্বচ্ছতা। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য অবমুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে সকল কর্মচারীদের নাম, পদবি, যোগাযোগ নম্বর, ইমেল ঠিকানা প্রদান করা হয়েছে। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিবরণ, প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে। আচ্ছা, এই সব কিছু কিন্তু ওয়েবসাইটে আছে, হ্যাঁ? তোমরা কিন্তু এটা ভালো করে ঘুরবে, সমস্ত এই যে নিচে আরো অনেক ধরনের তথ্য কিন্তু এখানে আছে, যোগাযোগের, তারপরে সকল কর্মচারীদের, মানে অনেক ডিটেলস। তো আমি অনেক ডিটেলস দেখানো তো সম্ভব না, অনেক সময় সাপেক্ষ, তাই আমি অল্প করে দেখিয়েছি। তোমরা ওয়েবসাইটটা ঘুরলেই ডিটেলস দেখতে পারবে। ওয়েবসাইটটিতে উল্লেখ রয়েছে প্রদানকৃত তথ্য সম্পর্কিত কিছু আইন ও বিধিমালা। এছাড়াও ওয়েবসাইটটিতে রয়েছে করোনা, ডেঙ্গু এবং মশক নিধন সম্পর্কিত তথ্যাবলী। ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য ও সেবা। রাস্তা খননের অনুমতি, নতুন হোল্ডিং নাম্বার, হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী, হোল্ডিংয়ের নামজারি, DAMFA, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি, জন্ম সনদ, কবরস্থান ব্যবস্থাপনা, ধূমপান মুক্তকরণ নির্দেশিকা, যান যন্ত্রপাতি ভাড়ার হার ও নিয়মাবলী, কমিউনিটি সেন্টার বুকিং, বহুদল ভবনের জন্য অনাপত্তিপত্র। আচ্ছা, এটা হচ্ছে বহুতল ভবনের জন্য। GIS, ম্যাপ ক্রয়, উদ্যোক্তাদের সেবা কেন্দ্র, রেভিনিউ। এবার চলো জবাবদিহিতাটা একটু পড়ে নিই। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্তের বিবরণ প্রদান করা হয়েছে। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সুযোগ। আচ্ছা, ছক 3.5, ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহ। তো আমাদের এই ছকটাও পূরণ করা হয়ে গেছে। এটি মনে রাখতে হবে যে ওয়েবসাইটে তথ্যসমূহ এখন যেমন দেখছি, কিছুদিন পর তেমন নাও থাকতে পারে। প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট বা সংস্কার হয়, নতুন সেবা যুক্ত হয়, সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয়, সেবা প্রদানকারী ব্যক্তির পরিবর্তন হয়। তা সেগুলো আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে ওয়েবসাইট কিন্তু পরিবর্তনশীল, হ্যাঁ? ধরো ওই যে মেয়র, হ্যাঁ? দক্ষিণ সিটির যে মেয়র, তিনি কিন্তু সব সময় বা সারা জীবন উনিই থাকবেন না মেয়র, তাই না? পরিবর্তন হবেন, বা কর্মচারী তারা পরিবর্তন হবে, বা আরো অনেক কিছু নতুন সেবা যুক্ত হতে পারে, কিছু সেবা বাদ পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলোও লক্ষ্য রাখতে হবে। ওয়েবসাইট প্রতি মুহূর্তে আপডেট বা সংস্কার হয়। আচ্ছা, আমাদের তাহলে আজকে সেশন এই পর্যন্তই। আগামী সেশনে আমরা সেশন 4 নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। ধন্যবাদ সবাইকে।